শহীদ বুদ্ধিজীবী দিবসে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, রায়ের বাজার ও মিরপুরে সর্বস্তরের মানুষের ঢল। নতুন করে হত্যাযজ্ঞের শত্রুরা, সামনে পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা মির্জা ফখরুলের। দেশকে মেধাহীন করতে চায় জুলাইয়ের পরাজিত শক্তি, অভিযোগ আসিফ মাহমুদের। হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করল র্যাব, পল্টন থানায় হস্তান্তর। টেন্ডারে অনিয়ম, কমিশন বাণিজ্য, অর্থ আত্মসাৎ। দুদকের মামলার পর বাড়িয়েছেন ঘুষের রেট, অতিষ্ঠ ঠিকাদাররা। অদৃশ্য শক্তির বলে নিজ পদে বহাল তবিয়তে এলজিইডির বাচ্চু মিয়া। এবং বাল্য বিয়ের শিকার হচ্ছে চা বাগানের 46% কিশোর কিশোরী। 18 বছরের আগে বাবা মা হচ্ছে 22.2 ভাগ। অর্থনৈতিক চাপই কারণ, ইউনিসেফের জরিপ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর, সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। জাতির কষ্ট, বেদনা আর হাহাকারের দিন 14 ডিসেম্বর 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের দ্বার প্রান্তে এসে বাঙালি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তানদের। সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার আগেই শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। প্রথম প্রহরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় আচার অনুযায়ী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। শ্রদ্ধা জানানো শেষে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর স্মৃতির মিনারে একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণই নির্মাণ করবে নতুন বাংলাদেশ। যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সব সময় করবে। মুক্তিযুদ্ধের মনন গঠনে, মানুষ গঠনে মুক্তিযুদ্ধের সময় তারা অনন্য ভূমিকা রেখেছেন এবং তারা কোনো সশস্ত্র ছিল না, তাদেরকে স্বগৃহ থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পার্ঘ্য নিবেদন শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ফুলে ফুলে ভরে ওঠে প্রেরণার স্মৃতিসৌধ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব এবং রায়ের বাজার বদ্ধভূমিতে আছেন সাতিলা শারমিন ও রাইদুল ইসলাম শুভ। সরাসরি প্রথমে যাচ্ছে সাকিবের কাছে। সাকিব, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখনো এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রচুর মানুষের ভিড় রয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা তাদের ব্যানার নিয়ে কিন্তু এখানে আসছেন এবং যারা এই 1971 সালের 14 ডিসেম্বর শহীদ হয়েছিলেন তাদেরকে কিন্তু শ্রদ্ধা অর্পণ করছেন এবং তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। এবং আমরা দেখছিলাম যে ঠিক সকালে যখন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সম্মান জানানো শেষ হয়, তাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণের পরপরই আমরা দেখেছি যে সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে আমরা দেখেছি সেই সকাল 7টার পর থেকে এখনো পর্যন্ত মানুষের ভিড় কিন্তু কমছে না এবং এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ ব্যক্তি উদ্যোগে পারিবারিকভাবে পরিবারকে নিয়ে, বিশেষ করে আমি দেখছিলাম যে অনেক যে বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা একেবারে নবীন প্রজন্ম যারা রয়েছে, কচি কাচাদেরকেও এখানে নিয়ে এসেছেন যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তারা জানতে পারে এবং
এই যে 1971 সালের যে নেক্কারজনক ঘটনা ঘটেছিল, এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মতো ঘটনা, এই ঘটনাগুলো যেন নতুন প্রজন্ম তাদের স্মরণে রাখে এবং এই চেতনাগুলোকে তারা ভেতরে ধারণ করে। বিশেষ করে আমরা দেখেছি যে এই 24-এর গণঅভ্যুত্থানের যে চেতনা, সেটিকে কিন্তু তরুণ প্রজন্ম সেই 1971 সালের চেতনার সঙ্গে মেলাচ্ছেন। তারা বলছেন যে আসলে সেই যে মুক্তিযুদ্ধের যে চেতনা এবং গণঅভ্যুত্থানের চেতনা কিন্তু আলাদা নয়। তারা বলছেন যে বৈষম্যহীন সাম্যের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ, অগ্রযাত্রার একটি বাংলাদেশ তারা গড়ে তুলবেন। এই যে ব্যাপারগুলোই কিন্তু আমরা তরুণদের মধ্যে দেখেছি এবং রাজনৈতিক নেতারাও কিন্তু এই কথাগুলো বলেছেন। এখানে আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো এখানে আসছিল। এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এখানে এসেছিলেন। তিনি কিন্তু এখানে এসে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন, আমরা দেখেছি। তো তিনি যে বক্তব্যটি দিয়েছেন, তিনি বলেছেন যে কোনো ষড়যন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা, সেটি নির্বাচনের মধ্য দিয়ে অব্যাহত থাকবে। তবে তিনি কিন্তু একটি আশঙ্কার জায়গাও প্রকাশ করেছেন। তিনি বলছেন নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে এবং যে সামনে হয়তো এই ধরনের আরো হত্যাকাণ্ডের চেষ্টা হতে পারে, এই ধরনের আশঙ্কাও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ করেছেন। এছাড়া যেমনটি বলছিলাম যে এখানে যে সব শ্রেণী পেশার মানুষ এসেছেন, সব সর্বস্তরের মানুষ এসেছেন, বিভিন্ন বয়সের মানুষ এসেছেন এবং যাদের সঙ্গে আমি কথা বলেছি সবার মুখেই কিন্তু আমি একই ধরনের কথা শুনেছি। সবাই বলছেন যে আসলে যে মুক্তিযুদ্ধ ছাড়া আসলে কোনোভাবেই বাংলাদেশকে চিন্তা করা যাবে না, বাংলাদেশকে গড়ন করা যাবে না। নতুন করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তরুণরা দেখছে, সেটিও কিন্তু অধরা রয়ে যাবে যদি আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাই। তো সে কারণেই কিন্তু সবাই বলছেন যে কোনোভাবেই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা থেকে কোনোভাবেই সরে যাওয়া যাবে না। সে কারণে এই যে আমরা 1971 সালের এই 14ই ডিসেম্বর আমরা দেখেছি যে একেবারে বিজয়ের দ্বার প্রান্তে, বিজয়ের আগ মুহূর্তে যে দেশের মেধাবী সন্তানদের, সূর্য সন্তানদের নিশ্চিহ্ন করে দেওয়ার যে নীল নকশা আঁকা হয়েছিল, সেটি কিন্তু বাস্তবায়ন করেছে পাক হানাদার বাহিনী এবং এই জন্য কিন্তু তারা রীতিমতো দীর্ঘ তালিকা করেছিলেন। আমরা দেখেছি যে দেশের যত সূর্য সন্তান রয়েছেন, বিভিন্ন বিষয়িত পেশার যারা শিক্ষক, বুদ্ধিজীবী, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী সহ বিভিন্ন পেশার যারা সূর্য সন্তান রয়েছেন, তাদেরকে কিন্তু তালিকা করে রীতিমতো তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই 14 ডিসেম্বরের পর আমরা দেখেছি যে এই মিরপুরের এই যে স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বৌদ্ধভূমি সহ বিভিন্ন জায়গায় এবং সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এরকম বৌদ্ধভূমি পরবর্তীতে আবিষ্কার করতে পেরেছিলাম। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সবশেষ। তো এই মুহূর্তে আমরা চলে যাব রায়ের বাজার বৌদ্ধভূমিতে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাতিলা এবং শুভ। তো আমরা সেখানে চলে যাব এখন। মোটামুটি 3 ঘন্টা হয়ে গেছে এখানে রায়ের বাজার বৌদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাধারণ মানুষের এবং রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর্বটি। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেও যে ভিড়টি ছিল, সেই ভিড়টি একটু কমে এসেছে। কারণ এই ভিড়টি হচ্ছে কিছুক্ষণ পরপর আসলে অনেকগুলো প্রতিষ্ঠান যখন একসঙ্গে আসেন কিংবা কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা যখন ঢুকছেন, তখন কিন্তু আসলে ভিড়টি বাড়ছে। তো এভাবে যখন চলছে তখন আসলে জানিয়ে রাখতে চাই যে এই কয়েক ঘন্টায় কি হলো। কয়েক ঘন্টায় আমরা দেখেছি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এখানে এসেছিলেন এবং তিনি কথা বলেছিলেন গণমাধ্যমের সাথে, এসেছিলেন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা যদি উল্লেখ করি তাহলে বলতে পারি সজীব মাহমুদ ভূঁইয়া এসেছিলেন এবং তিনি কথা বলেছিলেন গণমাধ্যমের সাথে। জুনায়েদ সাকি এসেছিলেন, কথা বলেছিলেন গণমাধ্যমের সাথে। রুহিন হোসেন প্রিন্স এসেছিলেন, কথা বলেছিলেন গণমাধ্যমের সাথে। আমরা বিএনপির ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের এখানে আসতে দেখেছি শ্রদ্ধা নিবেদনের জন্য, কিন্তু এখনো পর্যন্ত শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে আসলে রায়ের বাজার বৌদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা আসতে দেখিনি। এছাড়া সামাজিক সাংস্কৃতিক সংগঠন বলতে উদীচী থেকে শুরু করে বেশ কিছু সাংস্কৃতিক সংগঠনকে আমরা দেখেছি সামাজিক সংগঠনকে দেখেছি, শিক্ষা প্রতিষ্ঠানকে এবং বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। এই জায়গায় যদি একটু আসি, শুভ, আপনি তো সকাল থেকে কভার করছেন আমার সঙ্গে, আপনি যে পাশটিতে ছিলেন সেই পাশটির কথা যদি বলেন, আসলে শিশু কিশোরদের কেমন অংশগ্রহণ ছিল এবার? সাথে আপনি যেমনটা বলছেন যে সর্বস্তরের মানুষের তো অংশগ্রহণ ছিলই, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে শিশু কিশোরদের অংশগ্রহণ ছিল বেশ চোখে পড়ার মতো। কেননা বিভিন্ন স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু এই রায়ের বাজার যে বৌদ্ধভূমিটি রয়েছে স্মৃতিসৌধ, সেখানে কিন্তু এই পুষ্প অর্পণ স্থাপন করতে আসেন এবং তার পাশাপাশি তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। শিশুরা এই প্রজন্মকে এই
যেই তারা বুদ্ধিজীবী ছিলেন, তাদের যে চেতনা, তাদের যে রেখে যাওয়া স্বপ্ন, সেই বাস্তবায়ন করতে, তাদের সেই কাঙ্ক্ষিত আশায় পৌঁছাতে একটি শপথ গ্রহণ করতেছে যে এখান থেকে যেন নতুনভাবে নিজেকে তৈরি করতে পারে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর একটি কথা আমি জানিয়ে রাখতে চাই, আপনি যেমনটা বলছিলেন যে রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা বা ব্যক্তিত্ব যারা এসেছিলেন, তারা যেমনটা বলছেন, যেমন যদি আমরা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কথাই বলতে যাই, তিনি কিন্তু এসেছেন, তিনি এই চলমান দেশের রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে শ্রদ্ধা নিবেদন করে যে বুদ্ধিজীবীরা রয়েছেন ছিলেন, তাদের যেই আশা, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটি 54 বছরেও বাস্তবায়ন হয়নি বলে আসলে সেই কাঙ্ক্ষিত আশাতেও পৌঁছাতে পারেনি বলে তেমনটা বলছিলেন। আর সবচেয়ে এই গত দুদিন আগে কিন্তু ওসমান হাদির উপরে যে হামলার ঘটনায়, সেই ঘটনায় কিন্তু তিনি কথা বলেছেন। তিনি যেমনটা বলছেন যে 71-এর যেই অপশক্তি ছিল, সেই 71-এর অপশক্তি কিন্তু 24-এর এই অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন করতে আসলে একটি শক্তি কাজ করছে, যারা কিনা আরও অনেক এখানে যারা আছে, রাজনৈতিক দলের নেতারা আছে বা তারা বিভিন্ন ধরনের অংশগ্রহণ অংশ করছে নিয়ে কথা বলেছেন। নির্বাচনের বিষয়টি বারবার এসেছে রাজনৈতিক যে নেতারা এসেছিলেন তাদের কথায়, এবং তারা যে সাম্প্রতিক যে সহিংসতা, সেই কথাগুলোর প্রসঙ্গগুলো কিন্তু তুলেছিলেন। সেই বিষয়ে যাওয়ার আগে আমরা আসলে একটু দেশের বিভিন্ন প্রান্ত থেকে একটু দেখে আসি আসলে শহীদ বুদ্ধিজীবী দিবসের স্মৃতিসৌধগুলোতে আসলে কি ধরনের, কিরকম মানুষ হচ্ছেন, কিভাবে তারা আসলে এই শ্রদ্ধা পর্বটি সম্পন্ন করছেন। আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মওদুদ রানা। শোষণ বঞ্চনা থেকে মুক্তির লড়াইয়ে বাঙালির যে বুদ্ধিবৃত্তিক মনস্তত্ত্ব, সেটি গঠনে ভূমিকা রেখে যারা অকাতরে প্রাণ দিয়েছিল, বাঙালির সেই সূর্য সন্তানদের আজ গভীরভাবে শ্রদ্ধা এবং ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে স্মরণ করছে রাজশাহীবাসী। আমরা যেটি দেখলাম সকাল 10টায় রাজশাহীর মহান যে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকটি রয়েছে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে, সেখানে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদেরকে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে সম্মান জানাচ্ছেন। সকাল 10টায় এই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এখনো চলছে। এখানে সর্বপ্রথম রাজশাহীর পুলিশ কমিশনার এবং বিভাগীয় প্রশাসন তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেছে। এরপর জেলা পুলিশ তাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং এখন বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি অফিস এবং বেসরকারি যারা কর্মকর্তারা রয়েছেন তারা পুষ্পস্তবক অর্পণ করছেন এবং এর বাইরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা আসছেন এবং পুষ্পস্তবক অর্পণ করছেন। এছাড়াও সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং আমরা যে এই দেখলাম যে শহীদ বুদ্ধিজীবী দিবসে কিন্তু বিপুল সংখ্যক মানুষ সকালেই এই স্মৃতিফলক চত্বরে হাজির হয় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে। এরপর 10টা থেকে পুষ্পস্তবক অর্পণ করা শুরু হয় এবং যারা এই জাতির বুদ্ধিবৃত্তিক এবং মনস্তত্ত্ব গঠনে ভূমিকা রেখেছিল সেই সব বুদ্ধিজীবীদের তারা স্মরণ করছেন। এখানে যারা এসেছেন তারা যেটি বলছেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের শুরু থেকেই পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশীয় দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করতে থাকে এবং ঠিক যখন এই যুদ্ধের জয়ের কাছাকাছি ঠিক সে সময় এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের, সূর্য সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং সেটি জাতির জন্য একটি বড় ক্ষতির কারণ ছিল। তবে জাতি এখন ঘুরে দাঁড়াচ্ছে এবং সেই শোষণ বেঞ্চনা থেকে মুক্তির যে পথ সেটি দেখতে পেয়েছে, সেটি আসলে এখানে যারা এসেছিলেন তারা বলছিলেন এবং এই থেকে এই রাজশাহী থেকে এটি ছিল সবশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা এবং তার আগে রায়ের বাজার বদ্ধভূমি থেকে যুক্ত ছিলেন শাতিলা শারমিন এবং রায়দুল ইসলাম শুভ এবং তার আগে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব। শত্রুরা নতুন করে হত্যাযজ্ঞে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন তিনি। এ সময় সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। এদিকে রায়ের বাজার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন জুলাইয়ের পরাজিত শক্তি দেশকে মেধাহীন করতে চায়।
তাদের সফল হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যে আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। ৭১-এ যেমন হানাদার বাহিনীর এবং তাদের দেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি, ঠিক একইভাবে এবারেও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। বাংলাদেশ উত্তরোত্তর সফলতার দিকে এগিয়ে যাবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র্যাব। মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে গ্রেফতারের পর পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে পল্টন থানায় আছেন সহকর্মী আতোজ রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। আতোজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে যেই মোটরসাইকেল থেকে হামলা করা হয়েছিল সেই মোটরসাইকেলটি ইতিমধ্যে শনাক্ত করেছে র্যাব এবং সেই মোটরসাইকেলটি শনাক্ত করে সেটি পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সাথে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থেকে, সেখান থেকে গ্রেপ্তার করে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। এখন খতিয়ে দেখা হচ্ছে যে হামলাকারীর সাথে কোনোভাবে বা এই হামলার সাথে শরীফ ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সে হামলার সাথে মোটরসাইকেলের যে মালিক আব্দুল হান্নান তার কোনো সম্পৃক্ততা কিংবা তিনি জড়িত আছেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে একটু জানিয়ে রাখি, শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকার কালভার্ট রোডে শরীফ ওসমান হাদির ওপর একটি চলন্ত মোটরসাইকেল থেকে তার উপর হামলা করা হয়। সেই হামলার পর তাকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ছিলেন তিনি। এরপর তাকে সন্ধ্যা 7:30টা নাগাদ উন্নত চিকিৎসার জন্য পরিবারের ইচ্ছায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা জানি যে ইতিমধ্যে র্যাব ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর যে হামলা মোটরসাইকেল থেকে হামলা করা হয়েছিল সেই হামলাটি শনাক্ত করেছে এবং মালিককে শনাক্ত করে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। পল্টন থানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পল্টন থানা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতোজ রহমান। সময় সংবাদে আরও থাকছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের বর্বরতা, হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদকে হত্যার দাবি, গাজায় আলাদা হামলায় নিহত 5 ফিলিস্তিনি। জেআইসি সেলে 26 জনকে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরু হবে কিনা এ বিষয়ে আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল। জুলাই আগস্টে একটি হত্যা মামলা এবং আওয়ামী লীগের আমলে 2টি গুমের মামলা, মোট 3 মামলায় আজকে 15 জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এর মধ্যে জেআইসি সেল অর্থাৎ ডিজিএফআই এর নিয়ন্ত্রণাধীন যে সেল ছিল সেখানে 26 জনকে গুম করে নির্যাতন করার মামলায় 13 জন, অর্থাৎ এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরু হবে কি না সে বিষয়ে আজকে আদেশের দিন ধার্য রয়েছে। সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আদেশ দিবেন। আর গুমের আরেক মামলা, সেটি হচ্ছে টিএফআই সেলেট নিয়ে গিয়ে নির্যাতন, আটক করে গুম করে রাখার মামলায়। সেই মামলায় সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে শুনানি হবে। এর আগে আমরা দেখেছি যে এই মামলায় রাষ্ট্রপক্ষ এই সেনা কর্মকর্তাদের বিচার শুরুর আদেশ জানিয়ে আবেদন জানিয়ে তাদের শুনানি শেষ করেছে। আজকে আসামি পক্ষ থেকে অভিযোগ গঠনের বিপক্ষে অর্থাৎ অব্যাহতি চেয়ে যে আবেদন তারা করেছেন সেই বিষয়ে তারা শুনানি করবেন। এর বাইরে যেটি হচ্ছে যে রামপুরায় অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলন চলাকালে রামপুরাতে যে 28 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই গুলি করে হত্যার মামলায় তৎকালীন বিজিবির কর্মকর্তা
কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল সহ এই মামলায় 2 জন সেনা কর্মকর্তা রয়েছেন সহ আরও 2 জন আসামি রয়েছেন পুলিশের। তাদের অভিযোগ গঠন করা হবে কিনা, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। এই মামলাতেও রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করেছে, আজকে আসামি পক্ষর শুনানি করবে। অর্থাৎ যেটি বলে রাখি যে গুমের একটি মামলায় সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে, অর্থাৎ এই মামলায় মোট 13 আসামির বিরুদ্ধে শেখ হাসিনা সহ তাদের বিচার শুরু হবে কিনা সে বিষয়ে আজকে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। দুদকের জালে ধরা পড়ায় ঘুষের রেট আরও বাড়িয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGAD ঢাকা আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। জানিয়ে অতিষ্ঠ ঠিকাদাররা। টেন্ডারে অনিয়ম, ঘুষ দাবি, স্বজনপ্রীতি ও কমিশন বাণিজ্যের প্রমাণও মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। তবে অদৃশ্য শক্তির বলে ধরাকে সরা জ্ঞান করে স্বপদে বহাল তবিয়তেই আছেন LGADর বাচ্চু। এম.এ. আজিমের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGADর ঢাকা আঞ্চলিক কার্যালয়কে ঘুষ দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছেন নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। সময় সংবাদের হাতে আসে অসংখ্য নথিপত্র, যা বিশ্লেষণ করলে দেখা যায় টেন্ডার আহ্বান থেকে শুরু করে কাজ প্রদান আর অর্থ মঞ্জুরি, প্রতিটি ক্ষেত্রেই কমিশন বাণিজ্য, অনিয়ম আর দুর্নীতি করছে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। এবার যা একে একে উপস্থাপন করব আমরা। রাজধানীর গাবতলী এলাকা, এখানে একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করছে LGAD। সরজমিনে দেখা যায় গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কাজ এখনো চলছে, কিন্তু ভবনটির কাজ সম্পন্ন দেখিয়ে 1,22,00,000 টাকা আত্মসাৎ করেছেন বাচ্চু মিয়া ও ঠিকাদারি প্রতিষ্ঠান। চাঞ্চল্যকর এই ঘটনার প্রমাণ মিলেছে দুদকের তদন্তেও। তাদের করা মামলায় উল্লেখ করা হয়েছে, কাজ না করে টাকা আত্মসাৎ করতে সরকারি ক্ষমতার অপব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া মেজারমেন্ট বুক তৈরি করেন বাচ্চু মিয়া। আর সে মেজারমেন্ট বুক দিয়েই কাজ না করে টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এই সুযোগটি করে দিয়ে নিজের কমিশন বাগিয়ে নেন বাচ্চু মিয়া। দুদকের মামলার পর এখন তড়িঘড়ি করে সেন্টারিং না খুলেই একই সাথে দেয়া হয়েছে 3টি ছাদের ঢালাই। তার মধ্যেই চলছে ইটের গাঁথুনি, প্লাস্টার ও বৈদ্যুতিক পাইপলাইন স্থাপনের কাজ। চাইছে তাড়াহুড়ি ঢালাই দেওয়ার জন্য, কইছে তাড়াতাড়ি করা, ওই জন্য 200 টাকার মাল দিছে, মাল দিয়া ঢালাই করছে। কিন্তু শাটারিং আমাদের খোলে না, শাটারিং করে শাটারিং। নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার এক হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট আসে সময় সংবাদের হাতে, যেখানে দেখা যায় টেন্ডারের আগে অর্থের বিনিময়ে গোপন দর সরবরাহ করছেন তিনি। বাচ্চু মিয়া ঘুষের টাকা তোলেন তালিকা করে, টাকা না দিলে করেন হেনস্থা, যার প্রমাণ সময় সংবাদের হাতে আসা এক অডিও ক্লিপ। ইদানিং সময় কিছু টুকির জায়গায় টাকা আমি নিচ্ছি, কারণ আমার টাকার দরকার হচ্ছে, বিভিন্ন জায়গায় খরচ। কোন কোন ঠিকাদার টাকা দিচ্ছে, কে দেয় নেই, তো সব ঠিকাদারের নাম্বার, মোবাইল নাম্বার এইগুলা দিয়ে আমি বলছি, একটা এখানে ভুল ত্রুটি পাবা, সাথে সাথে আমাকে জানাবা। নির্বাহী প্রকৌশলী হওয়ার পর নামে বেনামে লাইসেন্স করে কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নেন বাচ্চু মিয়া নিজেই। তার আপন ছোট ভাই শহীদুল ইসলাম সুমনের নামে করেছেন 2টি লাইসেন্স। কাজের নামে প্রায় কোটি টাকার বরাদ্দ দেওয়া হয় সে প্রতিষ্ঠান দুটোকেও। লাইসেন্সের ঠিকানা ধরে এবার আকাশ প্লাজায় সময় সংবাদ। পুরো ভবন ঘুরেও মেলেনি মোহনা ও মাহমুদ এন্টারপ্রাইজ নামের কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান। মানে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে প্রায় কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে তার আপন ছোট ভাই শহীদুল ইসলামকে। কিভাবে কি কাগজপত্র জোগাড় করছে জানি না, এটা যেহেতু একটা কমার্শিয়াল বিল্ডিং, এই বিল্ডিং এর অনেক লোকেই এটার অ্যাড্রেসটা ব্যবহার করে লাইসেন্স করছে তারা। দুদকের জালে ধরা পড়ায় এখন ঘুষের রেট বাড়িয়েছেন বাচ্চু মিয়া, জানিয়ে অতিষ্ঠ ঠিকাদাররা। দুদকের অভিযোগের পরে উনি আরো বেশি ব্যবহার হয়ে গেছে, যেমন প্রতিটা ঠিকাদার থেকে অগ্রিম কমিশন বাবদ টাকা নেওয়া। এবার এত সব অভিযোগের বিষয়ে কথা বলতে বাচ্চু মিয়ার মুখোমুখি হতে চাই আমরা। LGAD ভবনে গেলে সময় সংবাদের ক্যামেরা দেখে আঁতকে ওঠেন তিনি। বাচ্চু মিয়ার লোকজন বন্ধ করে দেয় ক্যামেরা।
দুদকের তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ার পরেও অদৃশ্য শক্তির বলে স্বপদে বহাল আছেন নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। শাস্তি বলতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বাচ্চুর বিরুদ্ধে। তবে কথা ছিল 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেবে কমিটি, কিন্তু 4 মাসেও আলোর মুখ দেখেনি তদন্ত রিপোর্ট। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কথা বলছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। সে আস্থাটা এখনো আসে নাই এবং আমরা এখন যে দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। এবং এটি ওসমান হাদির উপর হামলার ঘটনায় পুরা জাতি দেখেছে। ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টায় লিপ্ত ছিল তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা সম্ভব হয় নাই। আমরা বলতে চাই অতি দ্রুত সময় তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং এই পুরো পরিকল্পনার সাথে, এই আয়োজনের সাথে যারা জড়িত, প্রশাসন থেকে শুরু করে যারা সরকারের ভিতরে বাহিরে যারা নীল নকশা করছে, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। আমরা দেখছি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে। আমরা মনে করি এই সময় আমাদেরকে এই জায়গা থেকে সরে এসে একটা ন্যূনতম একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসিস্ট শক্তি সেটা থেকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত হবে। ফলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আমরা এই যে গণতন্ত্রের যাত্রা, সেই যাত্রাকে অব্যাহত রাখতে চাই। দেখছেন সময় সংবাদ। সুদানের আবিয়েতে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 8 জন। হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুদানের মাটিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি সেনারা। বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সুদানের আবিয়েতে জাতিসংঘের একটি ঘাঁটিতে সশস্ত্র হামলায় কয়েকজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। হামলায় আহত হন আরও অনেকে। আহতদের উদ্ধারের পর চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকায় সংঘর্ষ চলমান থাকায় পরিস্থিতি এখনো অনিরাপদ বলে জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পোস্টে বলা হয়েছে, আহত শান্তিরক্ষীদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে বলে উল্লেখ করা হয়। এদিকে হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগ গর্বের হলেও তা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধান উপদেষ্টা জানান, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। সরকার এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। একই সঙ্গে হামলাকে শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। শিনবেট গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এক বিবৃতিতে ইসরায়েল জানায়, সাম্প্রতিক সময়ে হামাস তাদের সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল। রায়েদ সাদ হামাসের অভিজ্ঞ নেতাদের একজন ছিলেন। এদিকে গাজা সিটিতে আলাদা হামলায় আরও অন্তত 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত আরও 25 জন। দেখছেন সময় সংবাদ। লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। রাফিনিয়ার জোড়া গোলে আজ ওসাসুনাকে 2-0 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এ নিয়ে লিগে টানা 7 জয় তুলে নিয়েছে বার্সা। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে রাফিনিয়া ইয়ামালরা। যদিও প্রথমার্ধে চেষ্টা চালিয়েও গোলের দেখা পাননি তারা। শেষ পর্যন্ত ম্যাচের ডেডলক ভাঙে 70 মিনিটে। ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। 86 মিনিটে নিজের জোড়া গোলে লিড দ্বিগুণ করে স্বাগতিকরা। এ জয়ে রিয়ালের সঙ্গে 7 পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। রায়ের বাজার ও মিরপুরের সর্বস্তরের মানুষ।
নতুন করে হত্যাযজ্ঞে শত্রুরা, সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা মির্জা ফখরুলের। নির্বাচন বানচালের জন্য টার্গেট করা হচ্ছে অভ্যুত্থানের নায়কদের, বললেন নাহিদ। এবং হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করল র্যাব, পল্টন থানায় হস্তান্তর। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ নিবিড়। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।